ভাষা শেখানোটাকে আরও সহজ আর কার্যকর কিভাবে করা যায় আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। বিশেষ করে যারা শিক্ষক হতে চলেছেন তাদের জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। আমরা একদম সহজ করে মূল নীতিগুলো বুঝে নেব। চলুন একদম সেই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, যেটা আমাদের সবার মাথাতেই ঘোরে। মানে কিভাবে এই ভাষা শেখার পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ, আরও কার্যকর করে তোলা যায়। কিন্তু তার আগে একটা প্রশ্ন, এই নীতিগুলো জানাটা আসলে জরুরি কেন? দেখুন, এটা কিন্তু শুধু থিওরি বা বইয়ের পড়া নয়। ক্লাসরুমে একজন সফল শিক্ষক হতে গেলে এটাকে বলা যেতে পারে একেবারে চাবিকাঠি। আর হ্যাঁ, যারা সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য তো এটা মাস্ট। কারণ পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সরাসরি এই মূল নীতিগুলোর ওপর ভিত্তি করেই হয়। কাজেই এখানে ভালো করে বুঝলে পরীক্ষায় পারফর্ম করাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? চলুন এবার আমরা ভাষা শেখানোর সেই মূল নীতিগুলোর একেবারে গভীরে যাই, যেগুলোর উপর দাঁড়িয়ে আছে একটা সফল ল্যাঙ্গুয়েজ টিচিং। সবার প্রথমে যে নীতিটা আসে সেটা হলো মোটিভেশন আর ইন্টারেস্টের নীতি, মানে প্রেরণা আর আগ্রহ। সত্যি বলতে এটাই কিন্তু শেখার আসল ইঞ্জিন। ভেবে দেখুন, একটা বাচ্চার যদি কোনো বিষয়ে আগ্রহই না থাকে, তাকে কি জোর করে কিছু শেখানো যায়? প্রায় অসম্ভব। আর এখানেই তো একজন টিচারের আসল কাজটা শুরু হয়। পড়ানোটাকে বাস্তব জীবনের সাথে কানেক্ট করতে হবে। ক্লাসরুমে চার্ট, মডেল, ছবি এই ধরনের মজার মজার টিচিং লার্নিং মেটেরিয়াল ব্যবহার করতে হবে, যাতে বাচ্চাদের মধ্যে আগ্রহটা নিজে থেকেই তৈরি হয়। এই প্রসঙ্গে বিএফ স্কিনারের একটা দারুণ কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন, রিএনফোর্সমেন্ট বা বাংলায় যাকে বলে ইতিবাচক শক্তি বৃদ্ধি, সেটা কিন্তু মোটিভেশন বাড়াতে দারুণভাবে সাহায্য করে। এর পরের নীতিটা হল অনুকরণ আর অনুশীলনের। বাচ্চারা কিন্তু জন্ম থেকেই অনুকরণ করতে ভালোবাসে। তারা তাদের চারপাশের বড়দের, মানে টিচার, বাবা মা, এদের কথা বলা দেখেই ভাষা শেখে। তাই তাদের সামনে আমরা কিভাবে কথা বলছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই অনুকরণের সাথে সাথেই আসে অনুশীলন। থর্নডাইকের সেই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ভাষা তো শুধু জানার বিষয় না, এটা একটা স্কিল। তাই এটা মুখস্থ করার জিনিস নয়, বরং বারবার প্র্যাকটিস করে এটাকে অভ্যাসে পরিণত করতে হয়। ভাষাবিদ পালমার তো আরও এক কাঠি ওপরে গিয়ে বলেছেন, ভাষা শেখাটা আসলে একটা অভ্যাস তৈরির প্রক্রিয়া, মানে একটা হ্যাবিট ফর্মিং প্রসেস। লক্ষ্যটা হলো ভাষার ব্যবহারকে এতটাই অটোমেটিক করে তোলা, যাতে কথা বলার সময় আর আলাদা করে চিন্তা করতে না হয়। আচ্ছা, এবার আসা যাক ওরেল অ্যাপ্রোচ বা মৌখিক নীতির কথায়। একটা সহজ প্রশ্ন করি, আমরা বাচ্চারা আগে কোনটা শেখে, বলা নাকি লেখা? অবশ্যই বলা। ঠিক এই কারণে ভাষা শেখানোর সময়ও লেখার আগে শোনা আর বলার ওপর সবথেকে বেশি জোর দিতে হয়। এর পরে নীতিটা হল জীবনকেন্দ্রিকতা, মানে পড়ানোকে জীবনের সাথে জুড়ে দেওয়া। দেখুন, যে কোনো নতুন জিনিস আমাদের তখনই ভালোভাবে মনে থাকে যখন আমরা সেটার সাথে নিজেদের জীবনের কোনো মিল খুঁজে পাই। তাই শেখানোর সময়ও বিষয়টাকে বাচ্চাদের চেনা জগতের সাথে, তাদের অভিজ্ঞতার সাথে কানেক্ট করে দিতে হবে। একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন, ইংরেজি ওয়াটার শব্দটা শেখানো হচ্ছে। এটাকে যদি বাচ্চাদের পরিচিত শব্দ জল বা পানির সাথে জুড়ে দেয়া হয়, তাহলে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরে ফেলবে। শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আর সবশেষে একটা খুবই গুরুত্বপূর্ণ নীতি হল ব্যক্তি বৈষম্যের নীতি। মানে এটা মেনে নেওয়া যে ক্লাসের প্রত্যেকটা বাচ্চা আলাদা, তাদের শেখার গতি আলাদা, তাদের বোঝার ধরনও আলাদা। তাই সবার জন্য একই রকম পদ্ধতি বা ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ কিন্তু এখানে একদমই চলবে না। বেশ, তাহলে মূল নীতিগুলো তো আমরা বুঝলাম। এবার চলুন কিছু কার্যকারী সূত্রের দিকে নজর দেয়া যাক। এগুলোকে বলা হয় ম্যাক্সিমস অফ টিচিং, মানে ক্লাসরুমে পড়ানোর কিছু পরীক্ষিত আর সহজ ফর্মুলা। প্রথম সূত্রটাই হল জানা থেকে অজানার দিকে যাওয়া, মানে বাচ্চাদের যা আগে থেকেই জানে সেটাকে ভিত্তি করে নতুন কিছু শেখানো। ধরুন, আপনি নাউন বা বিশেষ্য শেখাবেন, তার আগে ওদের চেনা কিছু নাম, যেমন রাম, শ্যাম, বা কোনো জিনিসের নাম যেমন কলম, বই, এগুলো নিয়ে কথা বলুন। এতে ওদের বুঝতে সুবিধে হবে। ঠিক একইভাবে
পরের সূত্রটা হল মূর্ত থেকে বিমূর্ত, মানে যা কিছু ধরাছোঁয়া যায় সেগুলো আগে, আর যা শুধু ধারণা বা কনসেপ্ট সেগুলো পরে। যেমন এ ফর অ্যাপেল শেখানোর আগে যদি হাতে করে একটা সত্যিকারের আপেল দেখানো যায়, তাহলে বাচ্চাদের কাছে কনসেপ্টটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। আর গ্রামার বা ব্যাকরণ শেখানোর জন্য সেরা উপায়টা কি জানেন? সেটা হলো আরোহী পদ্ধতি বা ইন্ডাকশন টু ডিডাকশন। এখানে ব্যাপারটা হলো আপনি সরাসরি নিয়মটা বলে দেবেন না, বরং প্রথমে অনেকগুলো উদাহরণ দেবেন, তারপর বাচ্চাদেরকে গাইড করবেন যাতে তারা নিজেরাই উদাহরণগুলো দেখে নিয়মটা খুঁজে বের করতে পারে। এটা দারুণ কার্যকর একটা পদ্ধতি। গেস্টাল সাইকোলজি অনুযায়ী আমরা যে কোনো জিনিসকে প্রথমে সামগ্রিকভাবে দেখি, তারপর তার অংশগুলো দেখি। টিচিংয়ের ক্ষেত্রেও এই নীতিটা কাজে লাগে, মানে প্রথমে পুরো জিনিসটা দেখানো, যেমন একটা গোটা কবিতা, তারপর সেটা লাইন বাই লাইন বিশ্লেষণে যাওয়া। এটাকে বলে হোল টু পার্ট। তো এই সব নীতি আর সূত্র তো জানা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো সিটিইটি পরীক্ষার হলে এই জ্ঞানটা কাজে লাগাবো কিভাবে? চলুন এবার সেই স্ট্র্যাটেজিটা দেখে নেওয়া যাক। এখানে একটা দারুণ টিপস আছে যেটা পরীক্ষায় খুব কাজে দেয়। প্রশ্নের অপশনে কিছু পজিটিভ আর নেগেটিভ ট্যাগ বা শব্দ থাকে, যেমন সুযোগ দেওয়া, বাস্তব জীবন, সক্রিয় অংশগ্রহণ। এই ধরনের শব্দগুলো দেখলেই বুঝবেন এটা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে মুখস্থ করা বা কঠোর নিয়মের মতো শব্দগুলো সাধারণত ভুল অপশনের দিকেই ইঙ্গিত করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো আজকের দিনের শিক্ষা ব্যবস্থা বাচ্চাদের শুধু নিয়মকানুন শেখানোর ওপর জোর দেয় না, বরং তাদের জন্য সুযোগ তৈরি করা, পড়াকে জীবনের সাথে জুড়ে দেওয়া আর ক্লাসে তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহ দেওয়ার ওপরই বেশি জোর দেয়। মুখস্থ করার দিন কিন্তু শেষ। এই সব নীতি, সূত্র, কৌশল সবকিছুই তো ঠিক আছে, কিন্তু সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই সমস্ত ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে একজন শিক্ষকের মধ্যে এমন কোন গুণটা থাকা সবচেয়ে জরুরি, যা তাকে শুধু একজন শিক্ষক নয়, বরং একজন সত্যিকারের পথ প্রদর্শক করে তোলে?